যারা রাজাকারের বাচ্চা আছো, আমার শরীরের পশম একটা হিলায় দেখাও। যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ যুদ্ধ করে মরবো। আমার বাংলাদেশে কোনো রাজাকারের বাচ্চা থাকতে দেব না, এই সমন্বয়কের বাচ্চা থাকতে দেব না। আমার বাংলাদেশের 1 ইঞ্চি মাটি কোন জামায়াত শিবির এনসিপি কে দেওয়া হবে না। বাংলার জনগণ, রাজপথের জনতা, গরিব দুঃখী মানুষ, রিক্সা চালক থেকে ভ্যান চালক যে ভাই বোনেরা আছে, তারা যদি একবার মাথাটা ঘুরায় যে আওয়ামী লীগ ছাড়া তারা কিভাবে নির্বাচন করে, আমরা দেখে দেব। যদি তারা একবার চিন্তা করে, পুরা বাংলাদেশে তাদের ঠাঁই হবে না, রাজাকারের বাচ্চা ঠাঁই হবে না। দেখবেন একদিনে প্লেন টিকিট কাটতে আরেকবার ইংল্যান্ডে পলাইবো। আমি আজকে একলা লড়াই করে যাচ্ছি, আমার ফ্যামিলি নেই, আমার ফ্যামিলিকে ধ্বংস করে দিয়েছে, তারা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আমার জীবনের সকল সুখ শান্তি কেড়ে নিয়েছে। এই রাজপথে নেমেছি, এই রাজপথে দেখিয়ে দেব বাংলার জনতাকে। বঙ্গবন্ধু সৈনিকেরা কখনো মাথা নত করে না। বঙ্গবন্ধু সৈনিকের আদর্শ যারা গঠন করেছে, তারা কারো কাছে মাথা নত করতে পারে না। আমাদের বাংলাদেশকে কোন জলদস্যু বাহিনীরা টেনে ছিঁড়ে, ওই শকুনের দল আছে না, ওই শকুনের দলটা বাংলার মাটিতে থেকে, আমার বাংলার মাটিতে থেকে তারা আমার বাংলাদেশ শোষণ করতে আমরা দেব না। আম্মা জান অনেক সান্ত্বনা দিয়েছে আমাকে। আম্মা জানের আমি চোখের পানি দিয়ে অনেক কান্দাকাটি করছিলাম। তখন আম্মা জান বলছে, মনির তুমি কেঁদো না, আমাদের হারানোর কিছুই নেই। আচ্ছা, একটা জিনিস চিন্তা করি, আম্মা জান তো সব হারাইছে, চোখের সামনে বাবাকে গুলি করে, মাকে, ভাইকে, সবাইকে গুলি করে পাকিস্তানি হানাদার বাহিনীরা মেরে ফেলেছে বাংলার মাটিতে না। আমি এই কথা বলতে পারি না, চোখ দিয়ে কান্দা আসে। আমি অনেক ছোট। আজকে আম্মা জান যে সান্ত্বনা আমাকে দিয়েছে, অনেক মানুষ বোর্ডে ছিল, আমরা যারা আছিল অনেক ভালো ভালো মানুষ ছিল। আম্মা জান বলেছে আমাকে, মনির তুমি কেঁদো না, হারানোর ভয় নাই। এইখান থেকে আমাদেরকে মাটি থেকে আবার জেগে উঠতে হবে, আর আবার লড়াই করে সামনে বাড়তে হবে। এই যে সংসদ ভবনের ভিতরে 5ই আগস্টে এগুলি চোখে দেখতে পারি না, অনলাইনে এখনো তারা প্রচার করতেছে আম্মা জান শেখ হাসিনার। আজকে আমি গালি দিলে মানুষের কাছে খারাপ লাগে না? এই যে আম্মা জান শেখ হাসিনা পরনের কাপড়গুলি আজকে অনলাইনে ধুলাই কুত্তার বাচ্চারা নেগেটিভ ভাবে প্রচার করতেছে। একবার চিন্তা করছে বাংলার জনতা ওদের মুখে অন্ন তুলে দিয়েছিলেন আওয়ার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা? একবার চিন্তা করেছে? আমার মতো এই রাজপথের সৈনিকেরা হয়তো বা একটু গালিবাজ হইতে পারি, কিন্তু এখনো বলি আমি একজন বীরের বাচ্চা, আর এই বীরের বাচ্চা হিসেবে মরতে চাই। আদর্শের সৈনিক, জয় বাংলার লোক, বঙ্গবন্ধু সৈনিক, এই রাজপথের সৈনিক। পাকিস্তানি হানাদার বাহিনীরা আবার আমার বাংলাদেশকে ওই 1971 সালে যে 30 লক্ষ মা বোন শহীদ হয়েছিল, তাদের রক্তের বিনিময়ে আবার শহীদ করতে না হয়। তো ওই পর্যায় থেকে আজকে জামায়াত শিবিররা সবাই মিলিতভাবে আমার বাংলাদেশটা পাকিস্তানের কাছে বিক্রি করে দিয়েছে। আমরা জানি বাংলার মাটিতে এখন পাকিস্তানের পতাকা উড়ে, পাকিস্তানের স্লোগান, আমার বাংলাদেশে এখন পাকিস্তানের স্লোগান উঠে। তো এমন বাংলাদেশ আমি চাই না। আমি চাই 1971 সালে যে যুদ্ধ ঘোষণা করেছিলেন, ওই যুদ্ধে আমাদের বাংলাদেশকে স্বাধীনতা অর্জন করেছিলাম আমরা বাঙালিরা, আমাদের বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা। আমরা চাই আবার এই বাংলাদেশকে আমরা নতুন ভাবে শহীদ করতে, বাংলাদেশের যে লাল সবুজের পতাকা আছে ওটা ফিরিয়ে নিয়ে আসতে। বাংলার জনগণ অবশ্যই আজ না হয়তো কাল তাদের চোখ কান খুলবে এবং কি তারা আমাদের সঙ্গ দেবে। আম্মা জান শেখ হাসিনা বাংলাদেশের ভিতরে যে উন্নয়ন করেছিল, যে উন্নয়নগুলি করেছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এমন কোন সরকার যদি ক্ষমতায় আসে এগুলি করে দেখাতে পারবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজকন্যা যা করে দিয়েছে সোনার বাংলাতে, তারেক জিয়াও বলেছে বাংলাদেশ পুরাই চেঞ্জ। তারেক জিয়া বলেছে বাংলাদেশ পুরাই চেঞ্জ। কেন চেঞ্জ? কারণ সৎভাবে আম্মা জান শেখ হাসিনা বাংলার মাটিতে কাজ করেছে। কারণ হলো এক রাজার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। আমাদের কথাটা মনে রাখতে হবে। আজকে আমাদের বাংলাদেশের ভিতরে হাজারো হাজারো দল গঠন হচ্ছে যে বাংলাদেশটাকে কিভাবে শেষ করবে, কিন্তু একটা কথা বলতে পারি, আমাদের মতো বীর সৈনিক যতক্ষণ বেঁচে আছে হয়তোবা আমাকে মানুষ অন্য রূপে দেখতে পারেন, কিন্তু মনে রাখবেন বাংলার এই শরীরে ওই বাংলার মাটির গন্ধ, এই বাংলার মাটি আমার শরীরে বইছে। 1971 সালে আমার বাপদাদারা যুদ্ধ করেছে বাংলাদেশটা স্বাধীনতা অর্জন করার জন্য। আজকে সেই বাংলাদেশ আপনারা শুধু ইউনূস তার হাতে দিয়ে দিয়েছেন।
ওই এনসিপি জামায়ের সাথে, জামায়ে শিবির, এনসিপি সবাই একত্রিত হয়ে গেছে বাংলাদেশটাকে শোষণ করার জন্য। আপনারা কি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক নয়? বঙ্গবন্ধু দেশের জন্য কিছু করে নাই? তাহলে কেন আপনারা আজকে বাংলাদেশটাকে বিক্রি করে দিচ্ছেন পাকিস্তানের হাতে, বাংলাদেশটাকে বিক্রি করে দিচ্ছেন আমেরিকার হাতে? আমাকে, আমি একটা ক্ষুদ্র কর্মী হিসেবে এটা বাংলার নিরহ জনতার কাছে প্রশ্ন, আপনারা কি সবাই নিরাপদে আছেন? আপনারা ঘরে ঘুমাইতে পারতেছেন? আপনারা শান্তিতে আছেন? আমি মনে করি একটা ভাই বোনও, রিক্সা চালক থেকে ভ্যান চালক, কেউ শান্তিতে নেই। কেউ অন্যায় ভাবে, অন্যায় দেখলেও প্রতিবাদ করতে পারে না। যদি প্রতিবাদ করতে যায় তাকে পুলিশ দিয়ে ধরে নিয়ে যে জেলের ভিতরে 3 ডিগ্রি দেয়। আজকে এই কারণে বলতে চাই, বাংলার জনগণ, আপনারা এখনো আপনারা চোখ কান খুলুন, বাংলার মাটিতে আবার বাংলাদেশের লাল সবুজের পতাকা ফিরিয়ে নিয়ে আসুন। যদি যুদ্ধের ময়দানে আমাদের নামতে হয়, আমরা আছি, আমরা আছি। বঙ্গবন্ধু সৈনিকেরা এখনো মরে নাই, মরতে পারে না। বঙ্গবন্ধু সৈনিকেরা যতক্ষণ আছে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। কিন্তু এখানে অনেক অনলাইন যুদ্ধ, আপনি যেমন অনলাইন যুদ্ধটা চালিয়ে যাচ্ছেন, এই যুদ্ধটা চালাতে গিয়ে আপনি যে নানাভাবে নানাভাবে আপনাকে থামানোর চেষ্টা হচ্ছে, এই বিষয়গুলো আমাদের কিন্তু কিভাবে কিভাবে মানুষ আপনাকে আটকানোর চেষ্টা করছে। এখানে একটা শব্দ বেশি হচ্ছে, জানি না কেমন হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমার কথা হলো, আমি এই যুদ্ধের ময়দানে নামার পরে 5ই আগস্টে আমি, মানে কথাই আছে যে সুসময়ে সবার বন্ধু সবাই হয়, দুঃসময়ে কারো বন্ধু কেউ নয়। আমি সুসময়ে বাংলার মাটিতে গিয়েছিলাম, হাজারো ভক্ত আছে আমার, হাজারো মানবতার ফেরিওয়ালারা আমাকে ভালোবাসে, আমাকে দেখেছে। আজকে আমি দুঃসময়ে আওয়ামী লীগের পাশে আছি। আমি সুসময়ে ছিলাম না, শুধু মন থেকে দোয়া করেছি আল্লাহ তাআলা যেন আম্মাজান শেখ হাসিনাকে বাংলার মাটিতে রাজরানী হিসেবে রাখে, বাংলার মানুষকে বোঝার তৌফিক দান করে। আজকে দুঃসময়ে আমি বাংলার রাজপথে যুদ্ধ করতেছি, একজন ওয়ান লাইনের ভিতরে যুদ্ধ করতেছি। কিন্তু একটা কথা কি, হাজারো হুমকি, হাজারো হুমকি, আমাকে গুম করে ফেলবে, রাস্তায় বেরোতে পারবো না, আমাকে আমার আমার যে ফেসবুক আইডি গুলি ছিল সব সব তারা ধ্বংস করে দিয়েছে। তারপরেও আমি মনির থামি নাই। কেন থামি নাই? আমার মতো হাজারো কর্মীরা রাজপথে যুদ্ধ করতেছে, হাজারো নিরমায়ের সন্তান রাজপথে যুদ্ধ করে শহীদ হয়েছে। ওদের জন্য আমি মনির এখনো মাঠে আছি, আর আমার যুদ্ধ সবসময় কন্টিনিউ চলতেই থাকবে। কারণ হলো বঙ্গবন্ধু সৈনিকদেরকে কেউ থামাতে পারবে না। আমার ভিতরে একটা আদর্শ কাজ করে, বঙ্গবন্ধুর আদর্শ। আমি তাকে ছোট্টবেলা থেকে ফলো করেছি। এই বঙ্গবন্ধুর আদর্শ ফলো করেই আমার মতো যারা রাজপথে সৈনিক আছে, তারা কখনো এই জলদস্যু হানাদার বাহিনীর কাছে মাথা নত করতে পারে না। আজকে বহুত হুমকি, আজকে আমার মেসেঞ্জার খুলতে পারি না, হোয়াটসঅ্যাপ খুলতে পারি না। হাজার হাজার হোয়াটসঅ্যাপ আমি চেঞ্জ করেছি, মানুষের হুমকি, আমাকে গুম করে ফেলবে, আমাকে মেরে ফেলবে, আমাকে জেলে পাঠিয়ে দেবে, আমাকে চিরতরে নিঃস্ব করে দেবে। আমার ফ্যামিলি ধ্বংস করে দিয়েছে, আমার ফ্যামিলি কেড়ে নিয়েছে তারা। আমার জীবনে কিছুই নেই, আমি একলা, একমাত্র আল্লাহ তাআলা আমার পাশে আছেন। আর এবং আমি জানি আম্মাজান শেখ হাসিনা আমার পাশে আছেন। আমি আজকে একলা লড়াই করে যাচ্ছি, আমার ফ্যামিলি নেই, আমার ফ্যামিলিকে ধ্বংস করে দিয়েছে, তারা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আমার জীবনের সকল সুখ শান্তি কেড়ে নিয়েছে। এই রাজপথে নেমেছি, এই রাজপথে দেখিয়ে দেব বাংলার জনতাকে বঙ্গবন্ধু সৈনিকেরা কখনো মাথা নত করে না। বঙ্গবন্ধু সৈনিকের আদর্শ যারা গঠন করেছে, তারা কারো কাছে মাথা নত করতে পারে না। আমাদের বাংলাদেশকে কোন জলদস্যু বাহিনীরা টেনে ছিঁড়ে, ওই শকুনের দল আছে না, ওই শকুনের দলটা বাংলার মাটিতে থেকে, আমার বাংলার মাটিতে থেকে তারা আমার বাংলাদেশ শোষণ করতে আমরা দেব না। আমি বলতে চাই, এখনো বলি, হাজারো হুমকি আসুক আমার জীবনে, হাজার মানুষ আমাকে নিয়ে বদনাম ছড়াক, হাজার মানুষ যেটা মন চাই সেটাই ছড়াক, আমি মনির কারো কাছে মাথা নত করতে আসি নাই। আমি বঙ্গবন্ধুর জন্য এই জীবন অনেক আগে দান করে দিয়েছি, আম্মাজান শেখ হাসিনার জন্য অনেক আগে দান করে দিয়েছি এই জীবন। আমি এই জীবন আমার আম্মাজানের, আমি আজ থেকে 1 বছর, আজ থেকে 6 মাস আগে বলেছি, আম্মাজান এই দেহটা আপনাকে দিয়ে দিলাম, আমি বঙ্গবন্ধুর স্মরণে শহীদ করে দিয়েছি। আজকে যারা আমাকে মিথ্যা প্রচার করতেছে, আজকে যারা আমার পিছনে আমাকে হুমকি দিচ্ছে, আমি এখনো স্টেটলি এখন মাঠে দাঁড়িয়ে আছি। স্টেট প্রেজেন্টলি আমি পুরা বিশ্বের কাছে লড়াই করে যাচ্ছি, ইটালি নাপোলি শহরে থেকে।
এখনো আমি বলবো, যদি পারো তোমরা রাজনীতিবিদ যারা রাজাকারের বাচ্চা আছো, আমার শরীরের পশম একটা হিলায় দেখাও। যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ যুদ্ধ করে মরবো। আমার বাংলাদেশে কোনো রাজাকারের বাচ্চা থাকতে দেব না, এই সমন্বয়কের বাচ্চা থাকতে দেব না। আমার বাংলাদেশের 1 ইঞ্চি মাটি কোন জামায়াত শিবির এনসিপি কে দেওয়া হবে না, মনে রাখবা। আমি মনির হাসান মনির, যতক্ষণ আছি তোমরা আমাকে পাগল বলতে পারো, কিন্তু একজন বঙ্গবন্ধুর আদর্শের বীর সৈনিক নিজেকে দাবি করি। এই দাবি নিয়েই মরতে চাই। যতক্ষণ বেঁচে আছি এই বঙ্গবন্ধু স্লোগান চলবে এবং বাংলার রাজপথ কাঁপিয়ে তুলবো আমি মনির, ইনশাআল্লাহ। এখন যাই হোক, আপনি যে সংগ্রাম করছেন অনলাইনে, আপনাকে হুমকি কারা দেয়? কারা আপনাকে হুমকি দেয় বিদেশে? আমাকে জামায়াত শিবির এবং বিএনপির লোকেরা বহু হুমকি দিয়েছে। কিছুদিন আগের ঘটনা, যে আমি যখন তারেক জিয়াকে নিয়ে, খাম্বা তারেককে নিয়ে আমি ভিডিও বাস্তবায়ন করলাম। আমি তাকে খাম্বা তারেক এই কারণেই বলি, সে 17 বছর দেশের বাইরে লুকিয়ে রয়েছে, বাংলার মাটিতে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে। এই খাম্বা তারেক আজকে কিনা বাংলার মাটিতে লিডার হতে গিয়েছে। বাংলার জনগণ কি চোখে দেখে না? বাংলার চোখে কি পর্দা পড়ে গেছে? বাংলার নিরহ জনতার চোখে কি পর্দা পড়ে গেছে? আজ থেকে 17 বছর আগে এই খাম্বা তারেক পুরা বাংলার মাটির নিরহ জনতার রক্ত চূষণ করে বাইরের দেশে মানে কল কারখানা বিজনেস গঠন করেছে নিজের সুখের জন্য। আজ গেছে বাংলাদেশে রাজনীতি করতে। আমি বলি, আজকে রাজনীতি করতে গেছে। এই খাম্বা তারেককে সবাই চেনে। আজকে থেকে কিছুদিন আগে একটা মিটিং দেখলাম যে 1 লক্ষ লোক হবে না, হাতে গোনা 1 লক্ষ লোক কিন্তু কম নয়। পুরা বাংলাদেশ সে তার মাধ্যমে প্রচার করে দিয়েছে 50 কোটি লোক বলে হয়েছে। আর বাংলার মাটিতে 50 কোটি লোক কোথায়? সে ইউটিউব চ্যানেল দিয়ে বহুত সার্ভার দিয়ে প্রচার করে দিয়েছে বাংলার মাটিতে তার মিটিং এ 50 কোটি জনতা হচ্ছে, 1 লক্ষ জনতা হয়েছে। আমি হিসাব করে দেখেছি। আমরা মানে ক্ষুদ্র কর্মী আমি মনির যদি বাংলার মাটিতে যাই, যদি আমাকে আমার পাশে থাকে আম্মাজান শেখ হাসিনা, আওয়ামী লীগের যত পরিমাণ লিডাররা আছে যাদেরকে স্যালুট করি, সত্যবাদের লিডার, আমার মিটিং এ হবে না হলে 5 লাখ লোক। আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। আজকে সে বাংলাদেশে গেছে ভালো কথা রাজনীতি করবে, কিন্তু সে কি ভুলে গেছে 1971 সালের আমার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা? 1971 সালে যে জামাত শিবিররা বা পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশটা শোষণ করেছে, তার মধ্যে তো আমার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও ছিলেন। সে কি যুদ্ধ করেনি বাংলাদেশের জন্য? সে কি যুদ্ধ করেনি বাংলাদেশকে স্বাধীনতা অর্জন করতে? আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সে ভুলে গেলে হবে না। আজকে জামায়াত শিবিররা দেশটাকে বিক্রি করে দিচ্ছে কেন পাকিস্তানের কাছে? সে কেন তাকে সাপোর্ট করতেছে? আমি সত্যের পথে কথা বলি। হ্যাঁ, শত্রু অনেক বাড়াইছি জীবনে, শত্রু কমানোর শেষ নাই, কিন্তু যতক্ষণ আছি সত্য কথা বলে মরতে চাই। আজকে আমি তারেক জিয়াকে বলতে চাই, আপনাকে সরি খাম্বা তারেক বলার কারণে আপনাকে লক্ষ কোটি জনতা খাম্বা তারেক বলে। কেন বলে জানেন? কারণ আপনার ইতিহাস, আপনি লিডারশিপ অর্জন করতে পারেন নাই। আমরা ক্ষুদ্র কর্মী, আমাদের ওই লিডার নেই মাথার উপরে, কিন্তু আমরা কিন্তু নিজের বাহাদুর দাবি করি। আমরা বাহাদুর দাবি করি, ক্ষুদ্র কর্মী হলে কি হবে? কিন্তু আপনি একজন মানে বাংলাদেশের মানে কমান্ডো সন্তান, ওই হিসেবে আপনি একজন লিডারশিপ করতে পারতেন ভবিষ্যতে। 17 বছর আগে দেশ ছেড়ে পালাতে হতো না। আপনি 17 বছর আগে পালিয়েছেন সাধারণ জনতার রক্ত চূষণ করে। আচ্ছা, এগুলি সব ভুলেই গেলাম, কিন্তু আজকার দিনে চিন্তা করুন যে 5ই আগস্টের পরে এবং কি 5ই আগস্টের আগে যে আম্মাজান শেখ হাসিনা আমাদের বাংলাদেশের বঙ্গবন্ধুর রাজকন্যা কি করেছে বাংলাদেশটা দেখেছেন? কি করেছে সেটা আপনি দেখেছেন, স্বয়ং চোখকে দেখেছেন। আজকে 5ই আগস্টের পরে একবার চিন্তা করুন, এই যে জামায়াত শিবির যারা জঙ্গি বাহিনী আজকে বাংলাদেশটাকে পাকিস্তানের পতাকা ওড়ায়। আপনি কোন দেশি? আপনি বাংলাদেশি তারেক জিয়া নাকি আপনি পাকিস্তানি? আমার প্রশ্নের উত্তরটা আপনার কাছে রইল এবং বাংলার জনতার কাছে রইল। তারেক জিয়া, আপনি কি বাংলাদেশি নাকি আপনি পাকিস্তানি? যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন, বাংলার লাল সবুজের পতাকা যেন কোনো হানাদার বাহিনী পাকিস্তানের কাছে বিক্রি না করতে পারে। বঙ্গবন্ধুর দেশের ভিতরে কোন রাজাকারের বাচ্চা
আর জন্ম না নিতে পারে। যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন আর যদি আপনি পাকিস্তানি হয়ে থাকেন, একটা কথা মনে রাখবেন, বঙ্গবন্ধুর তৃণমূল কর্মীরা, ক্ষুদ্র ক্ষুদ্র কর্মীরা এখনো পাওয়ার, তারা হয়তোবা তাদের লিডার মাথার উপরে বসে নেই, কিন্তু তাদের রক্ত যতক্ষণ গরম আছে, বাংলার মাটি থেকে 1 ইঞ্চি মাটি কোন জামায়ে শিবির রাজাকারের বাচ্চাকে দেবে না। ওরা যুদ্ধ করে মরতে আসছে, ওরা কাউকে মাথা নত কইরা তুমি লিডার হইছো, তোমার কাছে মাথা নত করে আমি সরি বলবো, আমার মৃত্যুর পরোয়ানা নিয়ে আসবা না। আমি মনির আপাতত ওই রাস্তায় নাই। আমি কাফনের কাপড় অনেক আগে মাথায় বাঁধছি। আমি বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে এই রাজপথে যুদ্ধ করব। পারলে আমাকে গুম করে দেখায় দাও, পুরা পৃথিবী জানুক যে তারে বিএনপিরা হুমকি দিছে, বিএনপির নেতাকে তারা হুমকি দিছে, তারে মাইরা ফালাইবো, তারে রাজাকারের বাচ্চা ও এনসিপিরা হুমকি দিছে, তারে জামায়াত শিবিরা হুমকি দিছে, গলা কাইটটা ফালাইবো। এখনো মনির চিল্লা ফাল্লা করে। পারলে একটা জিনিস কইরা দেখাও, পুরা পৃথিবীরে তুলপার কইরা দাও, এই বকবক করতো সে ছিল পাগল, তাকে আজকে আমরা খায়া ফেলাইছি। তখন বাংলার পৃথিবী বুঝুক, বাংলার নিরহ জনতা বুঝুক যে মনিরটা বঙ্গবন্ধু সৈনিক হিসেবে সবসময় আমাদেরকে স্লোগান দিয়ে গেছে, বাংলাদেশকে আবার নতুন ভাবে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করো। যে বাংলাদেশটা আমাদেরকে বাংলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের হাতে দিয়ে গিয়েছিল, আমাদেরকে রক্ষা করার দায়িত্ব দিয়ে গিয়েছিল, ওই বাংলাদেশকে আমরা পাকিস্তানের কাছে বিক্রি করে দিয়েছি। সেই সেই মনির প্রতিবাদ করেছে, আওয়ামী লীগের তৃণমূল কর্মী হিসেবে প্রতিবাদ করেছে, তাকে আমরা খায়া ফেলাইছি। তাহলে বাংলার জনতা আরো খুশি হবে। দেখছো কিছুদিন আগে, 2 দিন আগে একটা পাবলিশ আমাকে বলে পুলিশ বাংলাদেশে অ্যারেস্ট করছে, ওই ভিডিও পুরা অনলাইন জগৎ কাঁপায়া ফেলাইছে। কেন কাঁপাইছে? মনিরকে সবাই চিনে। আলহামদুলিল্লাহ, আমি বাংলার মাটিতে এত ভালোবাসা অর্জন করছি, শুধু কিছু দুর্নীতিবাজার আমাকে মিথ্যা প্রচার করে আমার মাথাটা ডাউন করার চেষ্টা করতেছে। বাংলার প্রতিটা ঘরে ঘরে মনিরের ছবি আছে, মনিরের চেহারা বাসে। তো কেন বাসে জানেন? আমাকে সবাই বানিয়েছিল মানবতার কর্মী, মানবতার ফেরিওয়ালা। আমার কাছে টাকা পয়সা ছিল, তখন আমার 2024-এ বাংলার মাটিতে যে 75 লক্ষ টাকা গরিব দ্বারা অনুদান দিয়ে আসছি, আমি আমার নিজের টাকা দিয়ে অনুদান দিয়ে আসছি। তখন তো রাজনীতি করি নাই। তারা তো আমার কথা মনে রাখে নাই যে মনির তো আমাদের সুসময়ে দুঃখের সময়ে পাশে ছিল। আজকে মনিরের পাশে কেন কেউ নাই? আমার আফসোস নাই। আমি যতক্ষণ আছি আমার দেশের জন্য আমি লড়বো, আমার দেশের মানুষের জন্য লড়বো। যারা রাজপথে যুদ্ধ করতেছে, যারা রাজপথে শহীদ হইতেছে, তাদের জন্য লড়বো আমি, তাদের অর্থ আদায়কারীর জন্য লড়বো আমি। তারা ন্যায্য যেন বিচার পায়। আমি ওই সমস্ত দুর্নীতির সাপোর্টে নাই যে দুর্নীতিবাজরা আমার বাংলাদেশকে নষ্ট করে ফেলাইবে। আশা করি আমার কথাটা বাংলার জনগণ বুঝতে পারছেন। হয়তোবা আমি কথা বলতে পারি না মানুষের মতো শিক্ষিত জ্ঞানে, কিন্তু আল্লাহ তাআলা যথেষ্ট পরিমাণ জ্ঞান দিয়েছিল মাথার ভিতরে, ধরে রাখতে পারি নাই মানুষের ডিপ্রেশনে। এত পরিমাণ লোক আমার পিছনে লাগছে আমাকে থামানোর জন্য। আমি এটা তো চিন্তা করি যে আমাকে থামানোর এত লোক লাগার কারণ কি? আরে থামাইবে ওই মানুষদেরকে যারা রাজাকার, যারা বাংলাদেশে গেছে বাংলাদেশটাকে অন্য দেশে বিক্রি করার জন্য, তাদের পিছনে আমার পিছনে। আস্তাগফিরুল্লাহ। তো যাই হোক, ধন্যবাদ জানাই দাদা আপনাকে। এই যে তারেক জিয়া যার বাংলাদেশের নাগরিকত্ব নাই, সে বাংলাদেশে টেবিল ক্লাস নিয়ে সে ইলেকশন করতেছে, আপনারা ইলেকশনে নাই, আপনারা ইলেকশন করতে দিবে না। কিভাবে এই পরিস্থিতিতে আপনি সহ্য করবেন? আপনি সত হইল কথাটা বুঝতে পারি না, কিন্তু বুঝতে পারছি একটা কথা, যে তারেক জিয়া বাংলাদেশে গেছে, বাংলাদেশে গেছে সে ইলেকশন লড়ার জন্য। আজকে তাকে আমি প্রশ্ন করি, তারেক সাহেব, আপনি যে ইলেকশন লড়তে গেছেন, একটাবার কি চিন্তা করেছেন যে বাংলার আজ থেকে আরো কত বছর আগে 1971 সালে কোন দল ছিল বাংলাদেশে? বাংলাদেশে কোন দল ছিল বলেন তো? বিএনপি ছিল? বিএনপি তো ছিল না। ছিল কার দল? আওয়ামী লীগ, নৌকা মার্কা। আচ্ছা, আপনি আজকে নৌকা মার্কা ছাড়া বাংলাদেশে ইলেকশন জিততে যাইবেন? জোর করে জিততে যাইবেন? কারণ হইলো আপনার জামায়াতের সঙ্গে তাল মিলাইছেন, এনসিপির সাথে তাল মিলাইছেন। আরে বাংলার মাটিতে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হইতে পারে না। এটা আপনি যদি পার্লামেন্টের হিসেবেও দেখেন, ইউরোপের পার্লামেন্ট, ওয়ার্ল্ডের যে পার্লামেন্ট আছে, যেখানে মানে সব দেশের প্রেসিডেন্টরা যায় এখানে একটা গবেষণা করে, ওইখানেও যদি বোর্ড মিটিং করেন, তাহলে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কি করে হয়?
আওয়ামী লীগ দল ছাড়া আপনি কিভাবে নির্বাচন করেন? প্রশ্নটা আপনার কাছে রাখলাম। কারণ আপনি যেই দলটা বাংলাদেশকে তৈরি করছে, বাংলাদেশের রাজনীতি তৈরি করছে, যেই দলটা বাংলাদেশকে স্বাধীন করছে, তো ওই দল ছাড়া কিভাবে আপনি রাজনীতি করেন? কিভাবে আমাকে বলবেন? আমি একটা ক্ষুদ্র কর্মী, একজন, আমার অধিকার আছে কথা বলার। আমার একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমার কথা বলার অধিকার আছে। আমি আপনাকে প্রশ্ন করলাম যে বাংলার মাটিতে আওয়ামী লীগ ছাড়া কিভাবে নির্বাচন করেন? আশা করি কথাটা বুঝতে পারছেন। জোরে ক্ষমতা নিতে পারবেন না। ক্ষমতা নিতে পারবেন, ইলেকশন যদি করে ফেলে আপনি আটকাবেন কিভাবে? ইলেকশনটা আটকাবেন কিভাবে? এটা যদি আটকানোর একটাই পরিস্থিতি, যেটা হলো বাংলার নিরহ জনতা। বাংলার নিরহ জনতা যারা এখনো বোঝে যে বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগ দল ছিল নাম্বার 1 একটা দল, নৌকা মার্কা। এই আওয়ামী লীগ তারপরে বিএনপিকে সুযোগ দেওয়া হয়েছে যে আরেকটা দল গঠন করা হোক। আচ্ছা ঠিক আছে, জিয়াউর রহমান দলটা গঠন করছে, ওকে, মাইনে নিলাম। কিন্তু আওয়ামী লীগ ছাড়া আজকে নির্বাচন কি করে তারা জোরে নির্বাচন নিয়ে নেবে? বাংলার মানুষের অন্তর থেকে ভালোবাসা এমনি আদায় করে নেবে? মানে ক্ষমতায় কিছুই হয় না, ক্ষমতায় একটা কিছু হবে না। কারণ হলো আজকে আওয়ামী লীগ ছাড়া যখন তারা জোর জবরদস্তি ক্ষমতা আদায় করে নেবে, মনে রাখবেন বাংলার জনতা যদি একবার জেগে যায়, বাংলার রাজপথ যদি একবার জেগে যায়, ছোট্ট থেকে বড়, মনে রাখবেন তারা যদি ক্ষমতা জোর করেও নেয়, তাদের থেকে ক্ষমতা বাংলার জনগণ ছিনিয়ে আনবে। বাংলার জনগণ, রাজপথের জনতা, গরিব দুঃখী মানুষ, রিক্সা চালক থেকে ভ্যান চালক যে ভাই বোনেরা আছে, তারা যদি একবার মাথাটা ঘুরায় যে আওয়ামী লীগ ছাড়া তারা কিভাবে নির্বাচন করে, আমরা দেখে দেব। যদি তারা একবার চিন্তা করে, পুরা বাংলাদেশে তাদের ঠাঁই হবে না, রাজাকারের বাচ্চা ঠাঁই হবে না। দেখবেন একদিনে প্লেন টিকিট কাটতে আরেকবার ইংল্যান্ডে পলাইবে। মনে রাখেন, কারণ বাংলার জনতার চোখ কান খুলতে হবে। কিন্তু আফসোস, এখানে কিছু বলতে গেলে আমার একটা মানে কথাই বাদে, যে আমি বলতে চাই না, তারপরও দুঃখ লাগে যে মনির সবসময় সত্য কথাগুলি তুলে ধরে। আমি চাই না আমার দলকে নিয়ে কিছু বলতে, আম্মাজান ভালো করে জানে আমি এই ব্যাপার নিয়ে কিছু বলতে চাই না। শুধু একটাই কথা বলতে চাই, আওয়ামী লীগের কর্মীরা, বাংলাদেশের নিরহ জনতারা যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আছো, আমি তোমাদেরকে একটাই কথা বলতে চাই, এখনো সময় আছে, বোঝার চেষ্টা করো, এখনো সময় আছে। বাংলাদেশটা দেখো কোন পর্যায়ে চলে যাচ্ছে। তোমারও সন্তান আছে, তোমারও মা আছে, বাবা আছে, তোমারও ইজ্জত সম্মানের ভয় আছে। আজকে বাংলার মাটিতে ইজ্জত কি জিনিস বোঝে না কেউ, সম্মান কারে কয় বোঝে না, শুধু বোঝে কিভাবে লুট করা যায়, কিভাবে একটা নিরহ জনতার গলার মধ্যে পাও দিয়া তাকে ভয়ে দাবায় রাখা যায়, কিভাবে তাকে গোলাম বানায় রাখা যায়। তো আমি বলতে চাই, বাংলার জনতা, তোমরা যারা আমার মতো সৈনিক আছো, যারা বাংলার মাটিকে ভালোবাসো, বাংলাদেশকে ভালোবাসো, বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসো, তোমাদের কাছে অনুরোধ রইল, এখনো সময় আছে, চোখ কান খোলো। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইতে পারে না, এটা কোনো গ্যারান্টেড নয়, এটা অ্যাকসেপ্টেড নয়। কারণ হলো আওয়ামী লীগ ছাড়া কিভাবে নির্বাচন, এটা হাস্যকর, এটা হাস্যকর, এটা বলার মতো কোনো ভাষা নেই। আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না। কোনো নির্বাচন যেটাই নেবে, এটা আছে না ডাকু বাহিনী বলে, ডাকু বাহিনী ওই যে মানুষের ঘরে যায় ডাকাতি করে, থানা দিয়া যদি কারো ইজ্জত নিলাম করে, ইজ্জত যদি ঘরের ভিতরে কোনো মেয়ে মানুষ থাকে, তাদের ইজ্জতকে আগে ধর্ষণ করে, মা বোন যা আছে ধর্ষণ করে, তারপরে তাদেরকে কুরবানি করে তুই আসে। আমি মনে করি এই নির্বাচন করবে তারা, যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে, তারা যে বাংলাদেশের নিরহ জনতার ঘরে ঘরে ঢুইকা ইজ্জত লুট কইরা, তাদেরকে ডাকু হিসেবে পরিচয় দিয়া তারা লুট কইরা নিয়ে আসবে। এটা কোনো নির্বাচন হবে না, এটাকে আমরা ঘৃণা করি, ঘৃণার চোখে দেখি। আপনার দল আওয়ামী লীগ কি নির্বাচন প্রতিহত করবে না এটা মেনে নেবে এই পরিস্থিতি? আমার যেটা ব্যক্তিগত ক্ষুদ্র জ্ঞানে যে কথাটা বলি, যদি তারা নির্বাচন করতেই চায়, তারা যদি নির্বাচন করতেই চায়, তাহলে আওয়ামী লীগকে সুযোগ দিতে হবে, আওয়ামী লীগকে সুযোগ দিতে হবে। তাদেরকে কিছু বলা যাবে না। যে বাংলার মাটিতে কিন্তু এখন একটা আতঙ্ক, বিএনপি, জামায়াত, শিবির তারা ঐক্যবদ্ধ হয়ে গেছে, ঐক্যবদ্ধ হয়ে গেছে, সবাই একজোট হয়ে গেছে। আওয়ামী লীগের কোন কর্মীকে বাঁচিয়ে রাখবে না বাংলার মাটিতে। বাংলার মাটিতে আওয়ামী লীগের ছোট্ট ছোট্ট কর্মী যারা আছে, তাদেরকে তারা মেরে ফেলবে, তারা ডিক্লার দিচ্ছে। তারা যদি ওই চিন্তাই করে যে আচ্ছা ঠিক আছে, তারা যখন বলতেছে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হবেই না, তাহলে আওয়ামী লীগকে সুযোগ দিতে হবে নির্বাচন করার জন্য। বাংলার মাটিতে, বাংলাদেশে তো আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এটাই তো কথা বাংলার মাটি, নাকি? যেটা আইন, যদি আমার ভোট আমি দেই, যাকে খুশি তাকে দেই, কোনো সমস্যা নেই। কিন্তু যদি
বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীকে বাঁচতে না দেয়, আওয়ামী লীগের যে ছোট ছোট কর্মী আছে তাদেরকে গুমকুন, তাদেরকে মানে মানে উচ্ছেদ করা হচ্ছে, তাহলে কিভাবে ভয়ে তারা নির্বাচন কিভাবে করবে? তাদেরকে নির্বাচনের সুযোগ দিতে হবে, এবং কি শুধু ইউনূস, ঘুষখোর ইউনূস বলতে হবে একটা আওয়ামী লীগের কর্মীর উপরে একটা ফুলের টোকা পড়বে না, আমরা তাদেরকে নির্বাচনের সুযোগ করে দিচ্ছি, তখনই একটা সুষ্ঠু নির্বাচন হোক। আমি মনে করি বাংলাদেশে কতটা আসন আছে, তার মধ্যে দ্বিগুণ আসন পেয়ে আওয়ামী লীগ ভোটে জিতবে ইনশাল্লাহ। যে কোনো মানুষ দাঁড়াবে, আওয়ামী লীগ জিতবে, কারণ হলো বাংলার মানুষ এখন মুখ বন্ধ করে আছে, ভয়ে কিছু বলে না। যদি একটা সুযোগ হয় বাংলাদেশের রাজনীতি, মানে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হয় কেন্দ্রীয় ভাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 80% মানুষ আওয়ামী লীগের সাপোর্ট আছে এখনো। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইতে পারে না, এটার কোন নির্বাচন না। ওই যে বললাম, ঘরে ঘরে যায়া ডাকু বলে না, ওই ডাকুর মতো দর্শন করে তারা নির্বাচনে জিতে যাবে। এটা জিতা বলে না, এটাকে কাপুরুষের পরিচয় বলে, এটাকে কাপুরুষ বলি আমি। আরে যুদ্ধ করতে হইলে ওই বীরের মতো যুদ্ধ করো, আওয়ামী লীগকে সুযোগ দাও, আওয়ামী লীগের কর্মীদেরকে সুযোগ দাও, তাদেরকে ফুলের টোকা দিও না। কারণ তোমাদের যে আতঙ্ক সৃষ্টি করেছো বাংলার মাটিতে, বিএনপি, জামায়াত, শিবির, এনসিপি সব মিলে গেছে। আচ্ছা, আমার প্রশ্ন হইলো এটা, একজন বাহাদুর দলকে শেষ করতে হলে এতগুলো কুকুর ছানা এক লগে হইতে হয়? এতগুলো কুকুর ছানা তো এক লগে হইতে হয় না। কারণ তোমরা বুঝা গেছো আওয়ামী লীগ দলটা হইলো বাহাদুর দল, যে দলকে কেউ হারাইতে পারবে না, এটা তোমরা বুঝা গেছো। যদি তোমাদের এতই বুকের পাটা থাকে, তাহলে আওয়ামী লীগ দলকে সুযোগ দিয়ে দেখো। আওয়ামী লীগের একটা কর্মীতে রাজপথে স্লোগান দিবে, তোমরা তাদেরকে আঙ্গুল তুলে কথা বলবা না। একবার খালি সুযোগ দিয়া দেখ, বাংলার রাজপথের যত পরিমাণ জনতা আছো, বাংলার যত পরিমাণ হানাদার বাহিনী শোষণকারীরা, একবার খালি আওয়ামী লীগকে সুযোগ দিয়া দেখ, তোরা বাংলার রাজপথ কাঁপবে। আমি মনে করলাম, আমি মনের বললাম। তো যাই হোক, আমার প্রশ্ন তো এতটুকু, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। না, ওরা বলছে আওয়ামী লীগ থেকে নির্বাচন করবে, তারা ওরা যে কোনো ভাবে আওয়ামী লীগ থেকে নির্বাচন করবে, ওরা সবাই মিলে আওয়ামী লীগ থেকে নির্বাচন করবে তারা। ওরা করুক নির্বাচন, যেমন ওই যে একটা ট্রাইব্যুনালে আম্মাজান শেখ হাসিনার কিছু মানে জলদস্যু বাহিনীরা মিলে তারা একসাথে ভোট করে আম্মাজানকে ফাঁসির রায় দিয়েছে। ওই রায়ের কোনো মূল্য আছে এই পৃথিবীর ময়দানে? কোনো মূল্য নাই। ওরা রায় বানাইতেছে, বর্তমানে ওরাই রায় ডুবাইতেছে। তো আমার কথা হইলো, আওয়ামী লীগ ছাড়া তারা নির্বাচন এটাকে নির্বাচন না তো, ওরা জোর করে চাইতেছে বাংলাদেশের ওই যে সাধারণ জনতাকে মুখ বন্ধ করে রাখছে, কথা বলবি না মাইরা ফালামু। বাংলাদেশের রিক্সা কর্মী একবেলা ভাত খাওয়ার জন্য তারা রিক্সা চালায়, নাকি ফ্যামিলিকে বাঁচানোর জন্য? তাদেরকে যায় যদি একটা পিস্তল ঠেকায় বলে যে তুই যদি আওয়ামী লীগের নাম মুখে লস, তোর ফ্যামিলি রে খাইয়া ফেলামু, তো ওই কর্মী কি করবে? মুখ বন্ধ করে যা, কোনো কথা বলবে না। কিন্তু তারা জিম্মি আছে। ওই যে একটা কথা বললাম, আওয়ামী লীগকে একবার নির্বাচনের মধ্যে সুযোগ দিয়া দেখতে বলো, ওই খাম্বা তারেকরে, ওই শুধু ইউনূসকে একটা গ্যারান্টি দিলাম, তোদের আর বাংলাদেশে ঠাঁই হবে না। একবার খালি সুযোগ দিলে, আওয়ামী লীগের মানুষকে একবার সুযোগ দেয় বাংলার মাটিতে, তোরা রাজাকারের বাচ্চারা বাংলার মাটিতে ঠাঁই হবে না। আমি মনির ইটালি প্রবাসী হিসেবে গ্যারান্টি দিলাম, গ্যারান্টি। ওরা নির্বাচন করুক না, এটাকে তো আমরা মানি না, বাংলার নির্বাচনতা মানে না। তো আওয়ামী লীগ ছাড়া কিভাবে নির্বাচন হয় এটা পুরো বিশ্ব জানে, পুরো পৃথিবী জানে যে আওয়ামী লীগ ছাড়া কিভাবে নির্বাচন হবে। এটা পুরা উপর লেভেলে যারা আমেরিকান, ওই যে মানে ডোনাল্ড ট্রাম্প, উনিও জানে আওয়ামী লীগ ছাড়া কিভাবে নির্বাচন হবে। এটা তো হাস্যকর, এটা তো হয় না, এটা হয় না। আমারই হাসি আসতেছে, দেখছেন না? তো আমি আসতেছি, সবার কাছে সরি বলি। তো আমি মানুষটা এরকম, যারা আমার লাইভ দেখতেছেন, দাদার লাইভে দাদা অনেক একটা সম্মান নিল, আমি স্যালুট করি। অন্তঃস্থল থেকে ভালোবাসা যে আজকে ওনার মানে টকশোতে আমাকে উঠেইছে, আমি তার জন্য ধন্যবাদ জানাই। আপনার আম্মাজানের সাথে কথা হয় আপনার? আম্মাজানের সাথে হ্যাঁ, কিছুদিন আগে হয়েছিল, আলহামদুলিল্লাহ। আম্মাজান অনেক সান্ত্বনা দিয়েছে আমাকে। আম্মাজানের আমি চোখের পানি দিয়ে মানে অনেক কান্দাকাটি করছিলাম, তখন আম্মাজান বলছে, মনির তুমি কেঁদো না, আমাদের হারানোর কিছুই নেই। আচ্ছা, একটা জিনিস চিন্তা করি, আম্মাজান তো সব হারাইছে, চোখের সামনে বাবাকে গুলি করে, মাকে, ভাইকে, সবাইকে গুলি করে পাকিস্তানি হানাদার বাহিনীরা মেরে ফেলেছে বাংলার মাটিতে। না, আমি এই কথা বলতে পারি না, চোখ দিয়ে কান্দা আসে। আমি অনেক ছোট, আজকে আম্মাজান যে সান্ত্বনা আমাকে দিয়েছে, অনেক মানুষ বোর্ডে ছিল, আমরা যারা আছিল অনেক ভালো ভালো মানুষ ছিল।
আম্মাজান বলেছে আমাকে, মনির তুমি কেঁদো না, তুমি কেঁদো না, হারানের ভয় নাই। এইখান থেকে আমাদেরকে মাটি থেকে আবার জেগে উঠতে হবে, আর আবার লড়াই করে সামনে বাড়তে হবে। বাংলার জনতাকে দেখিয়ে দিতে হবে বাংলার রাজপথ, যারা আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটা বাংলাদেশের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, ওই দায়িত্বটুকু আজকে আমরা পালন করতে পারতেছি না। সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার কথা বলেছে, আর আমাকে কাদার জন্য নিষেধ করেছে। আমি প্রতিবাদ করতেছি, আমাকে প্রতিবাদ চালানোর জন্য বলেছে সৎভাবে। আমি একটাই কথা বলতে চাই যে আম্মা জানকে যেন দীর্ঘ হায়াতজীবী করেন আল্লাহ তাআলা। আর যদি আল্লাহ তাআলা এমন কিছু সুযোগ আসে যে আমার রুহুর বদলে তার হায়াত আরো দ্বিগুণ করে দেবে আমাকে নেওয়ার পরেও, তারপরেও যেন আল্লাহ তাআলা তাকে আরো 10-20 বছর, মিনিমাম 10-20 বছর বাঁচিয়ে রাখেন, পৃথিবীকে যেন দেখিয়ে দিতে পারেন। আমি আল্লাহর কাছে প্রতিদিনই বলি, আল্লাহ আমি তো কিছু না, আমি তো একজন গালিবাজ বলে আমাকে মানুষ। কেন গালি দেই, কি কারণে গালি দেই, এটা কিন্তু জ্ঞানী মানুষরা বোঝে। আমি কিন্তু সবাইকে গালি দিই না। আজকে যদি ওই পর্যায়ে চিন্তা করে যে আমি আল্লাহ তাআলার কাছে একটাই কথা বলবো, আম্মা জান শেখ হাসিনাকে এই বাংলাদেশের হানাদার বাহিনীর যেগুলি বাচ্চা রয়েছে এইগুলিকে যেন ওই যে কাজ করছিল একবার, যত পরিমাণ মানে বাংলাদেশের জঙ্গি বাহিনী লটকিয়েছিল, আমি চাই তাকে ওই পর্যন্ত বাঁচিয়ে রাখুক যতক্ষণ পর্যন্ত আমাদের বাংলাদেশের ভিতরে রাজাকারের বাচ্চাদেরকে সে নিজ হাতে ধ্বংস করতে না পারে, বাংলাদেশের মাটি থেকে তাদেরকে চির উচ্ছেদ না করতে পারে, ততক্ষণ আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখুক। আমার হায়াতটুকু তাকে দান করে দিক। আমি দেখতে চাই মরে যাওয়ার পর কবর থেকে না আম্মা জান আবার বাংলার মাটিতে ফিরেছে। বাংলার পুরা জনগণ, পুরা বিশ্ব কেঁপে উঠেছে। দেখো কে ফিরেছে আমাদের বাংলাদেশে, বঙ্গবন্ধুর রাজকন্যা ফিরেছে। পুরা বাংলাদেশে জায়গা নেবে না। আমরা বাংলাদেশে তো বর্তমানে 27 কোটি জনতা বসবাস করি। আমি এখনো বলি, যদি আম্মা জান বাংলার মাটিতে ফিরে, 80% বাঙালি নিরহ জনতা এয়ারপোর্ট থেকে শুরু করে রাজপথ জায়গা নেবে না। কিন্তু সময় আছে। আজকে তারেক জিয়া ফিরেছে, বাংলার মাটিতে ফিরেছে, রাজনীতি করবে। তার কেমন সিদ্ধান্ত, তার কেমন সিদ্ধান্ত? তার বাবা ছিল, তার বাবা আমাদের ইটালিয়ান ভাষায় কি বলে জানেন? গুয়ার্দিয়া বলা হয়। যদি আপনি কারো বডিগার্ড থাকেন, দেশ রক্ষার ক্ষেত্রে আপনি বডিগার্ড থাকেন, বা আপনার আশেপাশে যদি আপনার পিছনে কেউ থাকে, একজন রাজার পিছনে যখন কর্মী থাকে, ঠিক আছে, তখন তাকে আমরা গুয়ার্দিয়া বলে ইটালিয়ান ভাষায়। যে কি বলে, যাই হোক ভুলে গেছি। তো তার বাবা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন গুয়ার্দিয়া, তার জানের হেফাজতকারী ছিল। ঠিক আছে, তারা রাজনীতিতে জড়িত হয়েছে, তারা দেশটাকে তাদের হাতে নিতে চায়। একবার যদি পিছনে যায়, যে তারেক জিয়ার যে যে কাণ্ড কারখানা করেছিল, সে ক্ষমতায় থাকতে, তার আম্মা জান ক্ষমতায় থাকতে, একবার যদি জনতা চিন্তা করে, তাহলে দাম করে পাল্টিন খেয়ে যাবে, 1 সেকেন্ড লাগবে। বাংলার নিরহ জনতা যদি একবার বোঝার চেষ্টা করে। আচ্ছা, যাই হোক, আমরা যেহেতু বঙ্গবন্ধুর কর্মী, ওই জায়গায় আমরা বলতে চাই, এই স্লোগানটা আশা করি আম্মা জান শেখ হাসিনা আপনি দেখতেছেন। আমি কিছু পার্সোনাল কথা বলতে চাই না, একটা ভিডিওর মাধ্যমে বলে দেই। আমার দলটাকে ঠিক করতে হলে আরো স্ট্রং হতে হবে। আমার দলকে যদি ঠিক করতে চান, আপনাকে স্ট্রং হতে হবে। সাইডে পাইডে যারা আছে, আম্মা জান, আমি মনে হয় যে 5ই আগস্টের পর থেকে নিয়ে যত পরিমাণ আমাদের লিডার আছে, আমি কথা বলেছি, আলহামদুলিল্লাহ, এমপি থেকে মন্ত্রী আমি কথা বলেছি। ওই জায়গার ক্ষেত্রে আমি ক্ষুদ্র কর্মী হিসেবে আমি অনেক কিছু দেখতে পেরেছি। এই কারণে মাঝে মধ্যে উল্টাপাল্টা কথা বলি। কেন বলি এটা বুঝে নিয়ে। আমার মতো কর্মী যদি এই রাজপথে থাকতো, তাহলে কিছু বলার ছিল না। তারপরেও আপনার বিবেচনা আপনি করবেন। দলের ভিতরে যা আছে একটু তাদেরকে এখনো বলি, তোমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা করো। যারা বঙ্গবন্ধুর আদর্শ আছো, যারা বঙ্গবন্ধুর আদর্শকে লালিত পালিত করো। আমি এতটুকু বলতে চাই, আমার মতো যদি একজন কর্মী বাইসা থাকে, তাহলে মনে করি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে আমি মনির আপাতত দ্বিধাবোধ করবো না। দল করি ঠিক আছে, আজকে তুমি আমার দলকে নষ্ট করবা, তুমি আমার দলের ভিতরে থেকে নষ্ট করবা, আমি হইতে দেব না। আমাকে হাজারো খারাপ বানাইতে পারবা, হাজারো আইডি খাইয়া ফেলাইতে পারবা। আমি মনির যতক্ষণ জীবিত আছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কারণ হলো আমি এই শিক্ষা কোথায় থেকে পেয়েছি জানেন? আম্মা জান শেখ হাসিনা থেকে। আম্মা জান শেখ হাসিনা বাংলার
মানুষের জন্য। তার একটা ভিডিও দেখেছিলাম, সে একটা ভিডিওতে বলেছিল আমার ছেলে সন্তান সবকে ছেড়ে দিয়ে আমি বাংলার মাটিতে আসছি। চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে সে বলতেছে, কাদের জন্য? বাংলাদেশের নিরহ জনতা, তার একটা ফ্যামিলি, তার হাতে গড়া একটা ফ্যামিলি। আজকে যদি ওই ফ্যামিলিটা ভেঙ্গে চুরমাচুর হয়ে যায়, যাদের জন্য আম্মাজান শেখ হাসিনা এত কিছু করলেন, পুরা বিশ্বের ময়দানে আমাদের বাংলাদেশটাকে আলোকিত করার জন্য, বাংলার পতাকা পুরা বিশ্বকে ছড়িয়ে দিতে সে যুদ্ধ করে গেলেন। ওই জায়গার মধ্যে যদি তার অন্তরকে এইভাবে মানে এক প্লেটে খাওয়ার পরে ওই প্লেটে কানা করে, পিছনে লোক পিছন থেকে ছুরি মেরে দেয় তাকে, এগুলি সহ্য করা যায় না। ওইগুলির কারণে আজকে তার বুক ফেটে, তার কি বুক ফাটবে? আমার তো বুক ফাইটে আমি দেখি, আমার কান্দা আসে প্রতিদিনই। তারপরে একটা কথা বলতে চাই যে বাংলার জনগণ, এখনো সময় আছে, বোঝেন, এই এই প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে হারানোর পরে আপনারা চোখের পানি ঝরাতে ঝরাতে ফুল পাবেন, এটা আমার গ্যারান্টি। 32 নম্বর যারা ভেঙেছে তাদের ব্যাপারে কি বলবেন আপনি? 32 নম্বর যারা ভেঙেছে তাদের ব্যাপারে কি বলবেন? 32 নম্বরের ব্যাপারে আমি বলতে গেলে একটাই কথা বলতে চাই, যারা 32 নম্বরের ইট এবং তারা ঘরে ঘরে নিয়ে তারা যা করেছে, যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদেরকে, এই 32 নাম্বার যারা নষ্ট করেছে, ঘর থেকে তুলে এনে, এখনো বলি এটা লাইভ টেলিকাস্ট, ঘর থেকে তুলে এনে তাদেরকে এমন ভাবে বিচার করা হবে। এই 32 নাম্বার কি তাদের বাবার ছিল? এই 32 নাম্বার থেকে বাংলাদেশের স্বাধীনতা ডিক্লার হয়েছে। এই 32 নাম্বার থেকে আমাদের দেশকে স্বাধীনতার যে ঘোষণা হয়েছে, 32 নাম্বার থেকে হয়েছে। আজকে সে 32 নাম্বার তারা ভেঙে ফেলেছে। কারণ ওই যে বাংলাদেশে বঙ্গবন্ধুর স্মৃতি রাখবে না তারা, তারা ভুলে গেছে যে এই দেশটা কার, তারা ভুলে গেছে এই দেশটা কে স্বাধীন করে দিয়েছে। ওই যে বাংলাদেশে বললাম না, বর্তমানে এই যে রাজাকার বাহিনী ভরে গেছে, যে এনসিপি থেকে শুরু করে যারা সমন্বয়ক, যারা কয়দিন আগে রাস্তার মধ্যে আন্দোলন করছে 5ই আগস্টে, বৈশা থেকে সিরা গেঞ্জি মেঞ্জি পরে টুডুরি লিয়া ভিক্ষার বাড়ি লিয়ে বইতো, তারা বুলেট প্রুফ গাড়ি দিয়ে চালাফেরা করে এনসিপির। আমি তাদের বিরুদ্ধে কি বলবো আর? আজকে দেখেন, আজকে 32 নাম্বার এই যে পেনাকি ভট্টাচার্য, কুকুরের বাচ্চা, এই কুত্তার বাচ্চা পেনাকি ভট্টাচার্য, আর এলিয়াস তো বর্তমানে শেষ। এলিয়াস কিন্তু ওয়ান্টেড ক্রিমিনাল আমেরিকাতে। আজকে পেনাকি বাপেরও ছাড়ে না, এলিয়াসের বিচার কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এই পেনাকির বিচার ইনশাল্লাহ, যদি বঙ্গবন্ধু সৈনিকেরা বাচ্চা থাকে, পেনাকি ফ্রান্সের ভিতরে দৌড়া ওরে যে কি করবো, কালকার আগের দিন ধরতে গেছিল, পারে নাই। আমার কথা হইলো, যারা আজকে এই ধানমন্ডি 32 নিয়ে যারা আজকে খেলাধুলা করছে, ধানমন্ডি 32-এর উপর একটা আচর দিছে, যদি আল্লাহ কোনোদিন বাঁচায় রাখে, খুদার কসম, এইখানে সব টেলিমার্কস করা আছে, পুরা টেলি ক্যামেরায় ধারণ করা আছে, সব ধারণ করা আছে। বাংলার বুকে এই রাজাকারের বাচ্চা একটার গলায় দড়ি দিয়ে মারমু, সবগুলিরে টাঙ্গায় টাঙ্গায় লটকায় মারমু। আরে আমার মতো মনির মরে গেলে কি হইব? আমার মতো হাজারো কর্মী মরবো, শহীদ হয়ে মরবো আমরা। কিন্তু ধানমন্ডি 32 ছিল বাংলাদেশের পুরা বাঙালি গোটা জাতির একটা ইতিহাস, গোটা জাতির ইতিহাস, বাংলা জাতির ইতিহাস এই ধানমন্ডি 32। তারা এই ধানমন্ডি 32 বারবার ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, বারবার ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আজকে বোঝেন, যদি তারা একবার তাদের ভিতরে একটু নিম্নতম কমন সেন্স থাকতো, একবার চিন্তা করেছে এই দেশটা কার, এই দেশটা কার, একবার চিন্তা করেছে বাঙালিরা, চিন্তা করেছে এই দেশটা কার? একবারও চিন্তা করে না। তারা চিন্তা করে তাদের পকেটে 10টা টাকা ঢুকিয়ে দিন, একবেলা খাবার দিন, তারা নিজের ইজ্জত বেচতেও কোনো দ্বিধাবোধ করে না। তাদের মাকে বিক্রি করে দেয় তারা একটা 10টা টাকার জন্য। আর তারা ধানমন্ডি 32-এর মূল্য কি, তারা মূল্য কি বুঝবে? আজকে যারা আজকে এই যে শিবিরের দলেরা, জামায়াত শিবিরের দলেরা, এই যে বিএনপি, তারেক জিয়া, খাম্বা তারেক বলছিল, খাম্বা তারেকের কাছে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে, তারেক ভাই, মানে কি জানি ওই তারেক ভাই ধানমন্ডি 32 দখল নিলাম, এমন একটা স্লোগান দিছিল। ওইখান থেকে তারেক ভাইয়া কথা দিলাম 32-এর তারেক ভাই কথা দিলাম ধানমন্ডি দখল নিলাম না, 32 আমরা দখল নিলাম, এমন একটা স্লোগান দিয়েছিল।
তো আজকে একটা বিবেকের ভিতরে বলতে এই খাম্বা তারেক, আমি মনে করি সে পাকিস্তানের না, আমার এটা ভুল হয়, কারণ হলো এটা তো পৃথিবী দেখবে। সে যদি তার বাবার যদি চিন্তা করতো যে তার বাবা তো দেশের জন্য লড়েছে নাকি, তার বাবার যদি চিন্তা করতো এই ধানমন্ডি 32-এর একবার দখলের চিন্তা করতো, সে আরেকবার উস্কানি দিয়ে দিত, পেনাকিরে দিয়া, ইস্কনে দিত, এলিয়াস্টে দিয়া, বাংলার রাজপথে জনতারে দিয়া। তো এগুলি আমরা কি বলবো, আমরা ক্ষুদ্র ছোট একটা কর্মী, আমাদের কথা হয়তো বা মিলায় বলতে পারি না, কিন্তু আমরা প্রতিবাদ করতে পারি। যে জায়গা সত্য প্রতিবাদ, যে জায়গা মিথ্যা প্রতিবাদ আমরা করতে পারি। ওই জায়গার ক্ষেত্রে বলবো, আজকে যারা ধানমন্ডি 32-কে ধ্বংস করে দিয়েছে, ওই মানুষগুলা আমরা খুঁজে খুঁজে আইনা চশমা দিয়া প্রবাসের মাটিতে খুঁজা বার কইরা হইলো তোদেরকে বাংলার মাটিতে নিয়ে এটার বিচার করা হবে ইনশাল্লাহ ভবিষ্যতে, মনে রাখবি। যাই হোক, আর কিছু সাবধানে থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে মনির হোসেন, আপনি ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকে আরেকটা কথা বলে মনে করিয়ে দিই, আমাদের সংসদ ভবনে এই যে যদি আমরা বাঙালি জাত ভালো হতাম, আজকে যে কোনো প্রেসিডেন্ট হোক না কেন, দেশের রাজা হোক না কেন, আমরা তাকে নিয়ে ইজ্জত নিলাম করতে পারি না। তাকে নিয়ে ইজ্জত নিলাম করার কোনো অধিকার নাই। সে আমাদের দেশের একজন রাজা, রাজরানী। আজকে এই যে সংসদ ভবনের ভিতরে 5ই আগস্টে এগুলি চোখে দেখতে পারি না, অনলাইনে এখনো তারা প্রচার করতেছে আম্মাজান শেখ হাসিনার। আজকে আমি গালি দিলে মানুষের কাছে খারাপ লাগে না? এই যে আম্মাজান শেখ হাসিনা পরনের কাপড়গুলি আজকে অনলাইনে ধুলাই কুত্তার বাচ্চারা নেগেটিভ ভাবে প্রচার করতেছে। একবার চিন্তা করছে বাংলার জনতা ওদের মুখে অন্ন তুলে দিয়েছিলেন আওয়ার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা? একবার চিন্তা করেছে? আমার মতো এই রাজপথের সৈনিকেরা হয়তো বা একটু গালিবাজ হইতে পারি, কিন্তু এখনো বলি আমি একজন বীরের বাচ্চা, আর এই বীরের বাচ্চা হিসেবে মরতে চাই। আদর্শের সৈনিক, জয় বাংলার লোক, বঙ্গবন্ধু সৈনিক, এই রাজপথের সৈনিক। একটা স্লোগান দিয়া যায়, যাওয়ার আগে আম্বাজানের লগে একটা স্লোগান দিছিলাম, তো স্লোগানটা আমি আপনাদের সাথেও দেই। এই স্লোগানটা আম্মাজানের সাথে দিছিলাম, আম্মাজান আমার সাথে স্লোগান তুলছিল। এই মাটি আওয়ামী লীগের, এই মাটি বঙ্গবন্ধুর, বাংলাদেশের 64,000 বর্গ কিলোমিটারের ভিতরে 1 ইঞ্চি মাটি জামায়াত শিবির বিএনপিকে দেওয়া হবে না। তোমরা আমার ভাই, তোমরা আমার বোন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম সবাইকে।